হাওড়ার একাধিক জায়গায় ফাটল, ধসে যাচ্ছে, কোথাও জল পাওয়া যাচ্ছে না। সব কিছু কেন জানেন? একবার দেখাই। এই হলো সেই ডাম্পিং গ্রাউন্ড, দেখছেন দূর থেকে একটা পাহাড়ের মতো লাগছে। এই ডাম্পিং গ্রাউন্ড পুষে গিয়ে ডাম্পিং গ্রাউন্ডের চাপে, আবর্জনার চাপে পাইপলাইন গিয়েছে ফেটে। প্রথম দিন পাইপলাইন ফেটে গেল, ফেটে যাওয়া পাইপলাইন থেকে জল হু হু করে বেরিয়ে যাচ্ছে, আর 12 থেকে 15টা ওয়ার্ডের মানুষ জল পাচ্ছেন না। কিন্তু যন্ত্রণার এখানেই শেষ নয়। সেই পাইপলাইন সারাই করতে গিয়ে দেখা গেল প্রেসারে আরও অনেকটা নেমে যাচ্ছে। নেমে যাওয়ার পর ধস নামছে বিভিন্ন জায়গায় ফাটল হয়ে। কেন ধস নামছে? না, এই বর্জ্য থেকে যে গ্যাস, সেই গ্যাস মিথেন এবং অন্যান্য গ্যাস মাটির তলায় একটা ওয়েভ তৈরি করছে, যার জন্য ফাটল, একাধিক জায়গায় ফাটল এবং ধস নামছে। প্রচুর মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়, শেল্টারে। আর জল যন্ত্রণার উপশম এখনো সম্ভব হয়নি, তার কারণ ওইখানে পাইপলাইনের কাজ করা যাচ্ছেই না, এবং আজ বৃষ্টির জন্য তো আরও কাজ করা সম্ভব হয়নি। দেখুন কি অবস্থা হয়ে পড়ে রয়েছে, এবং বিকল্প জায়গা থেকে জল আনার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ঠিক এই সময় যখন মানুষ অসহায় হয়ে যান, যখন মানুষ বিপদে পড়েন, যখন মানুষ অসহায় বিপদে পড়েন, ঠিক সেই সময় কিছু মানুষ মুনাফা লোটার কথা ভাবে। কিছু মানুষ সেই সুযোগে বাড়তি পয়সা কামিয়ে নেয়। 40-50 টাকা দিয়ে জল কিনছেন মানুষ, গতকাল পর্যন্ত কিনেছেন। সেই জলের দাম আজ দেখা যাচ্ছে 200, 250, 300। সেই একই জল গতকাল যা 40-50-এ কিনেছেন, আজ দাম বেড়ে গেল 200, 250, 300। তারা এই অসাধু ব্যবসায়ী। মানুষ যখন জল পাচ্ছেন না, তখন সেই জল নিয়ে ছিনিমিনি খেলছেন। আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, কোন কোন জায়গায় এরকম ব্ল্যাকে জল বিক্রি হচ্ছে, কারা করছে? দেখো, সবচেয়ে বেশি বড় অভিযোগ উঠে আসছে কিন্তু উত্তর হাওড়ায়। কারণ উত্তর হাওড়ার মানুষ এখনো কিন্তু জলকষ্টে ভুগছে। শিবপুর, মধ্য হাওড়ার মানুষজন তারা কিছুটা সকাল থেকে জল পাচ্ছে, তবে স্বাভাবিকের পথে এগোচ্ছে। তবে উত্তর হাওড়া সবচেয়ে বেশি এফেক্টেড 14টি ওয়ার্ড। সেখানে দাঁড়িয়ে কিন্তু মূলত যে এই বাদাঘাট এলাকা, বাদাঘাট থেকে হাওড়া স্টেশন, এই যে চত্বরটায়, এইখানে কিন্তু আবাসন রয়েছে। সেই আবাসনগুলি মানুষের থেকে কিন্তু প্রায় বলতে পারবো কয়েক গুণ বেশি টাকা নিচ্ছে অসাধু জল ব্যবসায়ীরা। এই খবর কিন্তু প্রকাশ্যে সবার প্রথম কি আনলেন উত্তর হাওড়ার বিধায়ক খোদ নিজে। তারপর যখন আমরা সরজমিনে বিভিন্ন জায়গায় যাই, সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, তারাও কিন্তু সেই অভিযোগ করছে। এমনকি যারা আগে থেকে জল নিতেন, হয়তো 40 টাকায় 20 লিটার জল ও 3 তলায় ছাদে উঠে তুলে দিলে 50 টাকা নিত, 40 টাকা নিত, তারা অনলাইনে পেমেন্ট করতো। সে অনলাইন পেমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে ক্যাশ টাকা দিতে হবে। কারণ অনলাইন পেমেন্ট নিলে সে ধরা পড়ে যাবে, 300 টাকা নিচ্ছে। এই অভিযোগ একটা সময় সাধারণ মানুষ কার্যত হার মানলো। তারা সেই রাস্তায় যে প্যাকেজিং জল দিচ্ছে, তারা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে জল নিচ্ছে। বাধ্য হয়ে আপোষ করতে হচ্ছে মানুষকে, বাধ্য হয়ে। দেবাশিস, সঙ্গে থাকো। মানুষ বাধ্য হয়ে আপোষ করছেন, কারণ যে জলের উপর গতকাল পর্যন্ত ভরসা ছিল, সেই জলের দাম যদি কয়েক গুণ রাতারাতি বেড়ে যায়, কি করবেন তারা? তবে কিছু তো করা হবেই, পদক্ষেপ করার কথা বলছেন হাওড়া উত্তরের বিধায়ক। তবে যে যন্ত্রণার মধ্যে পড়ে রয়েছেন মানুষ, একবার শোনা যাক তাদের কথা। আমরা 300 টাকা লিটারই জল খেয়েছি, 500 হচ্ছে বলে আর কিনতে পাচ্ছি না। কি করব বলুন? কিনতে পারা যায়? আমাদের সেরকম ক্ষমতা নেই তো, কোথা থেকে কিনবো? আমরা ব্ল্যাকে কিনতে যাচ্ছি 50 টাকা, সেটা 300 টাকা লিটার হয়ে গেল। কি করে কিনবো বলুন জলটা? আমরা সুযোগ পাচ্ছি, ওরা দাম বাড়িয়ে দিচ্ছে জলের, কি করে খাবো আমরা? আগে তো 20 টাকা 25 টাকা কিনতাম, এখন এই জল বেলাকে 300 টাকা 250 টাকা করে বিক্রি করে। আমাদের তো সে ক্ষমতা নেই। এই দাদারা এই জলগুলো দিয়ে দিয়ে আমাদেরকে প্রাণ বাঁচাচ্ছে, কদিন ধরেই এই ব্যবস্থা করছে। খুবই উপকারী করছে আমাদের জন্য, খুবই। একটা দুঃসময়, একটা কিছু অসাধু। হাওড়া উত্তরের বিধায়কের বক্তব্য একবার শোনা যাক। তলা নিয়ে গেলে 40 টাকা লাগে, 150 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে। আমি কিন্তু হাতের তালুতে চিনি ওই প্ল্যানগুলো। আমি আবার তাদেরকে একদম সতর্ক করছি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে জানাচ্ছি, এই দুঃসময় যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয়। মানুষ জল পাচ্ছে না, আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন, তাদেরকে আমি পরিষ্কার বলছি এগুলো বন্ধ করুক, নয়তো পুলিশকে আমি অলরেডি জানিয়েছি
এই কাজ আমি হতে দেবো না। এই কালোবাজারি বন্ধ করতেই হবে, পাশাপাশি দ্রুত জল আনার ব্যবস্থা করতে হবে। তো সেই জল আনার জন্য কি উপায়? জল আনার জন্য কি উপায়? উপায় একটাই, বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা কি না, যদি অন্য জায়গা থেকে পাইপলাইন বসানো যায়। অন্য জায়গা থেকে কিভাবে পাইপলাইন বসানো যাবে? 14টি ওয়ার্ডের মানুষ তারা যদি ভেসে যান, কোন্নগর পুরসভা থেকে জল আনা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে জলের ট্যাঙ্ক আনা হচ্ছে। সাময়িকভাবে একে ঠেকনা দেওয়া বলে, সাময়িকভাবে কোনোভাবে যদি মানুষকে একটু সুরাহা দেওয়া যায়, সেখানেও লম্বা লাইন। দেখুন, কোন্নগর পুরসভা থেকে, কলকাতা পুরসভা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এবার কি করা যায়? তার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে হাওড়ার আনন্দনগর থেকে জল আনতে হবে। হাওড়ার আনন্দনগর থেকে জল আনতে হবে। কবে জল সরবরাহ স্বাভাবিক হবে কি মনে হচ্ছে? এটা হয়ে যাবে, মানে খানিকটা, বিশেষ করে মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুর ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে কেএমডি কাজ করছে। খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে, মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে। এটা কিছু করার নেই, কারণ এটা হয়ে গেছে। এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। বিশেষ করে মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুর ছেড়ে দিয়েছে। এখন শালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে কেএমডি কাজ করছে। খুব বেলগাছিয়ায় নতুন পানীয় জলের পাইপলাইন বসছে, কেএমডি এর কাজ শুরু করেছে। ইতিমধ্যেই আমরা দেখছি কেএমডিএ কর্তৃপক্ষ তারা পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে। পানীয় জলের পাইপলাইন আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায়, যেখানে সমস্যা তৈরি হয়েছে, জলকষ্টে রয়েছে মানুষ। সেখানে আনন্দনগর পাম্পিং স্টেশন বালি পুরসভার অন্তর্গত। সেই বালি পুরসভার আনন্দনগরের পাম্পিং স্টেশন, ওয়াটার পাম্পিং স্টেশন, সেই বুস্টার পাম্পিং স্টেশন থেকে এভাবেই পাইপলাইন করে জল আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে। সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। আর এই পাইপলাইন এসে একেবারে বেলগাছিয়াতে যেখানে ডাম্পিং গ্রাউন্ড, সেখানেই জলাধার তৈরি হয়েছে। বালি পুরসভার 35 নম্বর ওয়ার্ডের সেই জলাধারে জল আসবে, আর তারপরেই এই বেলগাছিয়া এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হবে। আর সেই দিকেই নতুন পানীয় জলের নতুন আলোর দিশা অন্তত বেলগাছিয়ার বাসিন্দাদের কাছে। বর্তমানে জলকষ্ট থাকলেও আগামী দিনে এই প্রজেক্ট সম্পূর্ণ হলে এলাকার মানুষের পানীয় জলের, বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে যে পানীয় জল, সেই পানীয় জলের সমস্যার সমাধান হবে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। অর্থাৎ বিকল্প পথে জল সরবরাহের একটা ব্যবস্থা করা হচ্ছে, যাতে বেলগাছিয়ার যে রিজার্ভার, সেই রিজার্ভার বাদ দিয়েই জল সরবরাহ করা যায় বিস্তীর্ণ এলাকায়। সেই ভাবনা চিন্তা করা হচ্ছে। কিভাবে করা যাবে না, বেলগাছিয়া রিজার্ভারকে বাদ দিয়ে উত্তর হাওড়ার পাইপলাইনের সঙ্গে পদ্মপুকুরের জলের মেন লাইনের যোগ করতে হবে, এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং পুরসভার মুখ্য প্রশাসকের দাবি, হয়তো আজকের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। কাজ অনেকটাই এগিয়েছে, আমাদের দ্রুত গতিতে কাজ হচ্ছে। মধ্য হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রের জলের কষ্ট কিন্তু আমরা প্রায় পুরোটা আমরা মিটিয়ে দিতে পেরেছি। খুব কম প্রবলেম আছে। মেন প্রবলেম এখন আছে উত্তর হাওড়ায়। ওই জন্য আমাদের সমস্তটা ফোকাস এখন উত্তর হাওড়ায়, আমরা সমস্ত ট্যাঙ্কার পাঠাচ্ছি। আর এই যে পাইপ জয়েনিং এর কাজ চলছে, এটা ওনারা চেষ্টা করছেন যাতে কালকের মধ্যে যদি করা যায়, বাই লেটেস্ট আমরা আশা করছি সোমবারের মধ্যে আমরা উত্তর হাওড়ার জল আমরা অনেকটা দিতে পারবো বলে ইঞ্জিনিয়াররা সেরকম আমাদের কথা বলছেন। যে লাইনটা ধস নেমে গেছে, ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশনটা করে দিচ্ছি, যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল, এটা স্ট্রেট উত্তর হাওড়ায় চলে যাবে। কিন্তু এই জল না পাওয়ার মধ্যে আরও একটা সমস্যা রয়ে গেছে, তা হলো বিস্তীর্ণ এলাকায় ফাটল ধরছে, বাড়ি দোকান ধসে পড়ছে।
এই যে ডাম্পিং গ্রাউন্ড, এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে এক পাশে তো রিজার্ভার করা হচ্ছে, আর এক পাশের অবস্থা আমরা যদি দেখি এই জায়গাগুলো, পার্টিকুলার এই জায়গাগুলোয় ধস নামতে শুরু করেছে। প্রথমে ফাটল ধরছে, আর ফাটল ধরার পর তারপর ধস নামতে শুরু করেছে, এবং এই ধসের ভয় আরও বাড়ছে। দেখছেন রাস্তার কি অবস্থা। যদি রাস্তার এই অবস্থা হয়, যদি বাড়ির ভিতরের এই অবস্থা হয়, তাহলে মানুষ কোথায় যাবেন? আশপাশে স্কুল বিল্ডিং, সরকারি অফিসগুলো, সেখানে তাদের টেম্পোরারি থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাই বা কতদিন? এই জায়গাগুলোয় কি হবে তাহলে? কিভাবে কাজ হবে এখানে? আমার সঙ্গে রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে একবার কথা বলবো। রৌনক, একটা টেম্পোরারি, একটা সাময়িক ব্যবস্থা করা হচ্ছে এই এলাকার মানুষদের জন্য, কিন্তু আস্তে আস্তে ধস বাড়ছে, আর ধসের সঙ্গে ভয় বাড়ছে, টেনশন বাড়ছে। এরপরে এরা যাবেন কোথায়, কি হবে, কি ভাবনা চিন্তা চলছে? দেখো, একেবারে ইতিমধ্যে সাময়িক তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেফ শেল্টার করা হচ্ছে দুটি, সেখানেই কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘস্থায়ী কি পরিকল্পনা, যেটা প্রশাসনের তরফ থেকে জানানো যাচ্ছে যে এই ধস রোখার জন্য প্রাথমিকভাবে তারা কিন্তু একটা বৈঠক করবেন, ইঞ্জিনিয়ারদের সঙ্গে তারা কথা বলছে। শুধু তাই নয়, বৈদেশিক যে সমস্ত সংস্থাগুলি রয়েছে যারা এই ধরনের এই আবর্জনা স্তূপকে রিপ্ল্যান্টেশন করে বা ধরো নতুন করে সাজিয়ে তোলে, সেই জমি ব্যবহারযোগ্য করে তোলে, সেই রকম এই বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডকে করা যায় কিনা সেই নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে, এবং বিদেশের যে সংস্থাগুলি রয়েছে তাদের সঙ্গেও কিন্তু পরবর্তীতে তারা কথা বলতে পারেন, এবং যত দ্রুত সম্ভব এই যে আবর্জনা স্তূপ, এই জায়গাগুলোকে ফাঁকা করে দেওয়ার এবং এগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু তারা ভাবনা চিন্তা করছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই ধস রোখা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরবর্তীতে পাইপলাইনের কাজও শুরু করা কোনো মতেই সম্ভব না। অর্থাৎ প্রশাসনের কাছে এখন প্রথম যেই কাজটি, সেটা হচ্ছে এই এলাকা জুড়ে যে ধস নামছে সেই ধসটাকে রুখতে হবে, এবং যে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই আবর্জনা স্তূপ, তার মধ্যে বেশ কিছুটা অঞ্চল পরিষ্কার করে সেই জায়গাগুলোকে উপযোগী করে তোলার যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর সকালেই মন্ত্রী অরূপ রায় তিনি এখানে এসেছিলেন, তিনিও কিন্তু এই জায়গাটি পরিদর্শন করে এই ভাবনা চিন্তার কথাই জানিয়েছেন, এবং এর মধ্যে রৌনক সঙ্গে থাকো, কিন্তু এলাকার মানুষের ভয় যেন কাটছেই না, একবার শুনবো তাদের কথা। এইগুলো হয়েছে, আগেরটা হয়েছে, কালকে ওইটাও ফেটে গেছে, এই পোলটাও পড়েছে, হ্যাঁ কালকে রাত্রে পোলটা পড়েছে, এটাও পড়ে গেছে, হ্যাঁ নতুন করে কাল রাত্রে, হ্যাঁ ওটা ওটাও ফেটে পড়ে যাচ্ছে। কালকে আপনি এখানে সামনে দেখতে পারবেন আমার পাইপটা কোথায় দিয়ে কোথায় ঢুকে গেছে, পাইপটা পাম্প ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ধসটা নামতে যাচ্ছে। अब এখানে দেখুন পুরো জুতোটা কাটা আছে, মাটিটা কেটে দিলে একটু আমাদের ভালো হবে। আমাকে এখানে কিছু তো ঘর বাড়িগুলো সব তো ভেঙেই যাচ্ছে, এখানে আমরা ফির কোথায় যাব? থাকবার ব্যবস্থা তো, খাবার ব্যবস্থা তো, কি করবে? গরিব মানুষরা যে কাজ করে খাচ্ছিল সব কিছু তো বন্ধ হয়ে গেল, ছোট ছোট বাচ্চারা আছে, কি করবে বলো তোমরা? তো কতদিন বর্ষাকাল আছে, স্কুলে কেমনি থাকবে? অত জন্য কম লোক যাচ্ছে। এরই মাঝে নতুন করে আবার এই ডাম্পিং গ্রাউন্ডে যখন কেউ আবর্জনা ফেলতে আসে, খুব স্বাভাবিকভাবেই মানুষ রেগে যান, ক্ষুব্ধ হন। সকালেও তারা ক্ষোভ দেখিয়েছেন, বিকেলেও যারা পরিদর্শনে গিয়েছেন তাদের সামনে ক্ষোভ দেখিয়েছেন যে এরপরেও আপনারা ময়লা ফেলছেন, দেখছেন এই অবস্থা, তারপরেও। এমনি চলে গেছেন বনে বলে না, ব্যবস্থা কিছু বলিনি, কি বলবো আমরা? আমরা এই জন্য আমরা বিরোধ করবো, গাড়ি দিতে দেবো না, আমরা গাড়ি দিতে দেবো, ঢুকতে দেবো না। হ্যাঁ পরিদর্শন করলো, কথা বলার চেষ্টা করলো, আর এরই মাঝে দেখা যাচ্ছে যে স্কুল আর ক্লাব, পাশের একটি স্কুল আর ক্লাব, সেই জায়গাগুলোতে তাদের টেম্পোরারি সাময়িকভাবে থাকার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।